হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মনোবিজ্ঞানের প্রকৃতি ও সংজ্ঞা। তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে মনোবিজ্ঞান কী বা মনোবিদ্যা বলতে আমরা কী বোঝাই। মনের বিজ্ঞানসম্মত আলোচনাই হলো মনোবিদ্যা। মনোবিদ্যা এমন একটি জ্ঞানের শাখা যা মন নিয়ে আলোচনা করে, যেখানে মনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি। মনোবিদ স্টাউট বলেছেন, মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মন নিয়ে বা যেসব ঘটনা মনে ঘটে তাই নিয়ে আলোচনা করে। কিন্তু মন কি সহজে কি এই উত্তর আমরা দিতে পারি? কারণ আমরা সহজেই বলে দিতে পারি না মন বলতে আমরা কি বুঝি। কারণ মন কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু নয়। মনকে আমরা দেখতে পারি না, মনকে আমরা কোনোভাবে দেখতে পারছি না কোনো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। তাহলে একটা প্রশ্ন আসছে আমাদের মনে যে মনকে আমরা বুঝবো কী করে, মনকে আমরা জানবো কী করে? মনকে আমরা জানতে পারি মনের বিভিন্ন ক্রিয়ার বা বৃত্তির মাধ্যমে। মনের যে তিনটি ক্রিয়ার সাথে আমরা পরিচিত সেটি হলো চিন্তন বা থিঙ্কিং, অনুভূতি বা ফিলিং এবং ইচ্ছা বা উইলিং। মনের যে কোনো ক্রিয়ার সাথেই এই তিনটি শ্রেণীর কোনো না কোনোভাবে অন্তর্ভুক্ত, যেমন সংবেদন বা সেন্সেশন, প্রত্যক্ষণ বা পারসেপশন, স্মৃতি বা মেমোরি, কল্পনা বা ইমাজিনেশন, অবধারণ বা জাজমেন্ট প্রভৃতি চিন্তন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। প্রতিবর্ত, ভাবজ, স্বতঃস্ফূর্ত প্রভৃতি অনৈচ্ছিক ক্রিয়া এবং কামনা, ইচ্ছা, অভিপ্রায়, সংকল্প, মনোযোগ প্রভৃতি অনৈচ্ছিক ক্রিয়ার সাথে অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ঐচ্ছিক অনৈচ্ছিক ক্রিয়ার সাথে আমাদের মন অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সুখ, দুঃখ, ভয়, বেদনা, ক্রোধ, ভালোবাসা, আনন্দ প্রভৃতি মানসিক ক্রিয়াগুলির অনুভূতির অন্তর্ভুক্ত। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে মনের বিভিন্ন ক্রিয়ার সম্পর্কে জানতে হলে ব্যক্তির বাহ্যিক আচরণ বা বিহেভিয়ার আমাদের বিশ্লেষণ করে বা ভালো করে বিচার বিবেচনা করে আমাদের জানতে হবে। মানুষের বিভিন্ন ধরনের আচরণ পর্যবেক্ষণ করতে হবে, সেটা প্রত্যক্ষ হতে পারে বা পরোক্ষ হতে পারে। সেইভাবে আমাদের বিচার বিবেচনা করে আমরা মনকে জানতে পারবো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোনো আচরণ দেখে বলা যায় যে বাহ রমেশ, তোমার কি বুদ্ধি। কখনো বা বলা যায় যে কি চিন্তা করছো। আচরণ পর্যবেক্ষণ করেই ব্যক্তির রাগ, ভালোবাসা, ঈর্ষা ইত্যাদি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায়। কাজেই মন সম্পর্কে জানার বিষয়টি আচরণের ওপর অনেক ক্ষেত্রে কিন্তু নির্ভর করছে। এবার আমরা মনোবিদ্যার বিষয়বস্তু নিয়ে আরও ডিটেলে আলোচনা করব। মনোবিদ্যার বিষয়বস্তু হলো মানুষের মন, মানসিক অবস্থা ও ক্রিয়ার অনুসন্ধান এবং ব্যাখ্যাই হলো মনোবিদ্যার মূল লক্ষ্য। তাহলে মনোবিদ্যার বিষয়গুলি আলোচনা করে দেখা যাচ্ছে তিনটি ক্রিয়ার মাধ্যমে আমাদের মানুষের মনের প্রকাশ ঘটে। 1 নম্বর হলো চিন্তন, সেকেন্ড অনুভূতি ও ইচ্ছা। সংবেদন, প্রত্যক্ষ, স্মৃতি, কল্পনা, সামান্য ধারণা এবং যুক্তি এইগুলি চিন্তন ক্রিয়ার অন্তর্ভুক্ত। এই কারণে এই মনোবিদ্যার আলোচনার অন্তর্ভুক্ত। আমরা অনুভূতি বা ফিলিংকে দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সরল, একটি হচ্ছে জটিল। দুটো অনুভূতিতে আমরা ভাগ করে নিচ্ছি। আবেগ বা প্রক্ষোভ্য এক ধরনের জটিল অনুভূতি। এটি হলো জটিল অনুভূতির উদাহরণ। উভয় প্রকার অনুভূতি মনোবিদ্যার আলোচনার বিষয়বস্তু। আগেও আমরা বলেছি মনের সাথে আমাদের দু রকমের ক্রিয়া অন্তর্ভুক্ত। একটি হচ্ছে ঐচ্ছিক বা ভলিউন্টারি অ্যাকশন,
আরেকটি হচ্ছে অনৈচ্ছিক বা নন ভলিউন্টারি অ্যাকশন, এবং তার বিভিন্ন রূপ, যেমন স্পন্টেনিয়াস অ্যাকশন বা স্বতঃসঞ্জাত ক্রিয়া, প্রতিবদ্ধ ক্রিয়া, সহজাত ক্রিয়া, ভাবজ ক্রিয়া প্রভৃতি মনোবিদ্যার আলোচনার বিষয়বস্তু। ঐচ্ছিক ক্রিয়া বারবার সম্পাদনের ফলে অভ্যাসের উদ্ভব ঘটে, মানে আমরা একই কাজ যদি বারবার প্রতিদিন করি তাহলে সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। সুতরাং অভ্যাসের বৈশিষ্ট্য, অভ্যাসের সাথে সাহজিক ক্রিয়ার পার্থক্য প্রভৃতি বিষয়েও মনোবিদ্যার আলোচনার বিষয়বস্তুর অন্তর্গত। মনোবিদ্যা মানুষের ব্যক্তিত্ব আলোচনা করে। ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলতে আমরা মানুষের চিন্তা, অনুভূতি, কর্মশক্তি, ভাব, ধারণা সব কিছু মিলিয়ে সমগ্র মানুষটিকে বুঝে থাকি। পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বলতে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের স্বরূপ, ব্যক্তিত্বের উপাদান, ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ, ব্যক্তিত্বের বিকাশ, লক্ষণ ও মাত্রা সমস্ত বিষয়ই অন্তর্ভুক্ত থাকে। সব মানুষের ব্যক্তিত্ব সমান হয় না। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অবশ্যই লক্ষ্য করা যায়। প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু না কিছু ব্যক্তিত্বের বৈষম্য দেখা যায়। প্রত্যেকটি মানুষ প্রত্যেকের থেকে আলাদা হয়, এবং ব্যক্তিগত পার্থক্য আলাদা কি না সেটা বোঝার জন্য কিছু কিছু পার্সোনালিটি টেস্ট রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা পরিমাপ করে বুঝতে পারি যে কোন ব্যক্তি কীরকম স্বভাব এবং তার ব্যক্তিত্ব নিয়ে সে গঠিত। 3 নম্বর, বুদ্ধি। কি কি বিষয়ে বুদ্ধির ক্রমবিকাশ ঘটে, বুদ্ধি সম্পর্কে বিভিন্ন তথ্য, বুদ্ধির পরিমাপ কিভাবে করতে হয়, বুদ্ধি অভিজ্ঞাগুলির ব্যবহারের সুবিধা অসুবিধা, বুদ্ধির স্তরভেদ, তার উন্নতি সম্ভব কিনা, বুদ্ধির সঙ্গে আচরণ ও ব্যক্তি সম্পর্ক প্রভৃতি বিষয়গুলি মনোবিদ্যার আলোচনার বিষয়বস্তু। মানে আমরা বুদ্ধির মাধ্যমেও কিন্তু মনোবিদ্যার বা মনের বিভিন্ন আলোচনার কনক্লুশনে পৌঁছাতে পারি। মনকে বুঝতে গেলেও কোথাও গিয়ে আমাদের বুদ্ধিকেও বুঝতে হয়। কোন মানুষের বুদ্ধি কতটা রয়েছে সেটাও আমাদের জানা অত্যন্ত দরকার, এবং এই বুদ্ধি কার মধ্যে কতটা রয়েছে সেটার জন্যও কিন্তু আমরা বিভিন্ন রকমের বুদ্ধির অভিজ্ঞা করে থাকি, যার মাধ্যমে আমরা মনকে আরও ভালো করে বুঝতে পারি সায়েন্টিফিক্যালি। 4 নম্বর, মনোবিদ্যার পদ্ধতি কী? অন্তর্দর্শন, না পর্যবেক্ষণ, না উভয়ের সমন্বয়, পরিমাপগত পদ্ধতিগুলি মনোবিদ্যার প্রযোজ্য কিনা, এই সকল বিষয়ে আলোচনা মনোবিদ্যার অন্তর্ভুক্ত। মানে মনোবিদ্যার যেই পদ্ধতিগুলো রয়েছে যার মাধ্যমে আমরা মনকে বুঝতে পারবো, সেইগুলোও কিন্তু আমাদের মনকে বুঝতে সাহায্য করে। 5 নম্বর, দেহ ও মনের নিবিড় সংযোগ বা সম্বন্ধের বিষয়টিও মনোবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। দেহ এবং মনের নিবিড় সংযোগ বর্তমান। দেহ যদি সুস্থ থাকে মনও সুস্থ থাকে, মন যদি সুস্থ থাকে দেহও সুস্থ থাকে। তাহলে আমরা এই জিনিসটি বুঝতে পারছি যে দেহ এবং মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। দেহর সাথে মনের একটা অঙ্গাঙ্গিকভাবে একটা সম্পর্ক রয়েছে। দেহর সাথে মনের একটা সংযোগ রয়েছে, এবং যেটা আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি তাহলে সেই সময় আমাদের মনটাও কিন্তু সুস্থ থাকে, আবার শারীরিকভাবে সুস্থ না থাকলেও কিন্তু সেটা মনের ওপর অনেকটা বেশি ইম্প্যাক্ট পড়ে আমাদের। ঠিক একইভাবে উল্টোটাও কিন্তু হয়। মানসিক ক্রিয়ার প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত
দেহগত প্রক্রিয়া মনোবিদ্যার আলোচনার বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। দেহ ও মনের মধ্যে নিবিড় সংযোগ বর্তমান। তাই মনকে জানতে হলে মনের সঙ্গে দেহের অংশের সম্পর্ক নির্ণয় করার জন্য আমাদের স্নায়ু, মস্তিষ্ক, মেরু, মজ্জা এইগুলোর সংগঠন এবং ক্রিয়া জানতে হবে, যার মাধ্যমে আমরা মনোবিদ্যাকে আরও ভালো করে জানতে পারবো বা মনকে আরও ভালো করে জানতে পারবো। তাছাড়া মানবদেহে কতগুলি অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, যেগুলি অতিক্ষরণ বা অল্পক্ষরণ বিভিন্ন মানসিক ক্রিয়া তথা মানব আচরণকে প্রভাবিত করে। তাই বিভিন্ন ইন্দ্রিয়ের গঠন ও ক্রিয়া, বিভিন্ন গ্রন্থিগুলির ক্রিয়া মনোবিদ্যার আলোচনার বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। 7 নম্বর, শিখন বা টিচিং কাকে বলে? শিখন সম্পর্কীয় বিভিন্ন মতবাদ, শিখন কি, শিখনের সূত্র, কি নিয়ম বা পদ্ধতি অভ্যাস করলে শিখন সহজ হয় এবং সফল হয়, সেই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। শিখনের সাথেও কিন্তু আমাদের মনোবিদ্যার একটি নিবিড় যোগ রয়েছে। মানসিক অবস্থার আলোচনা এবং মনের বিভিন্ন স্তরের বিশদ বিশ্লেষণ মনোবিদ্যার অবচেতন, নির্জ্ঞান স্তরের ব্যাপারে আমাদের বিভিন্ন রকমের ইনফরমেশন দেয়। মনকে জানার ক্ষেত্রে আমাদের মনের 3টি স্তরের ব্যাপারে জানা অত্যন্ত জরুরি। তার মধ্যে চেতন স্তর, অবচেতন স্তর এবং নির্জ্ঞান স্তর। এই স্তরগুলির স্বরূপ, তাদের সম্পর্ক, পারস্পরিক প্রভাব মনোবিদ্যায় আলোচিত হয়। তার আগে আমাদের জানতে হবে চেতন মন কি, অবচেতন মন কি এবং নির্জ্ঞান মন কি। এই 3টে স্তরের ব্যাপারে আমাদের জানা অত্যন্ত জরুরি। তাহলে সচেতন মন বলতে আমরা কি বুঝি? সচেতন বা চেতন মন হলো মনের সেই অবস্থা যেখানে আমাদের বিভিন্ন রকমের চিন্তা, বিভিন্ন রকমের স্মৃতি এবং বিভিন্ন রকমের ইচ্ছা থাকতে পারে এবং যেগুলোর ব্যাপারে অ্যাট প্রেজেন্ট আমরা সচেতন বা অ্যাওয়ার। আমি যা ভাবছি, আমি যা চিন্তা করছি বা আমার যেই রকম অনুভূতি হচ্ছে, সে সমস্ত বিষয়গুলির সাথে আমি সচেতন রয়েছি। হতে পারে আমি এখন খুব আনন্দ ফিল করছি, তো সেটার ব্যাপারে আমি সচেতন, আমার আনন্দ হচ্ছে। হতে পারে আমি আমার পছন্দের চকলেটটি পেয়েছি, সেই জন্য আমি খুব আনন্দিত। মনের এই অবস্থাটিকে আমরা বলছি চেতন মন বা কনসিয়াস। প্রি কনসিয়াস বা অবচেতন বলতে আমরা বোঝাই সচেতন মনের ঠিক আগের অবস্থাকে। প্রি কনসিয়াসকে সাবকনসিয়াসও বলা হয়ে থাকে, যেখানে আমাদের বিভিন্ন রকমের চিন্তা, অনুভূতিগুলো বর্তমান থাকে। সেইগুলোকে আমাদের যখন মনে করে বলতে হয়, মনে করে সেগুলোকে সচেতন স্তরে ফিরিয়ে নিয়ে আসতে হয়, তখন সেটাকে আমরা বলছি প্রি কনসিয়াস বা সাবকনসিয়াস বা অবচেতন মন বা অবচেতন মনের স্তর। ধরা যাক আমাকে কেউ আমার নাম জিজ্ঞাসা করলো বা আমার বাড়ির অ্যাড্রেস জিজ্ঞাসা করলো, সেই ক্ষেত্রে আমার সেই উত্তরটি জানা রয়েছে, কিন্তু আমি সেটাকে যখন মনে করে সচেতন মনে ফিরিয়ে নিয়ে এসে উত্তরটি দিচ্ছি, তখন সেটি হচ্ছে অবচেতন মন। মানে আমাকে মনে করে সেই ইনফরমেশনটি সচেতন স্তরে ফিরিয়ে নিয়ে আসতে হচ্ছে এবং তারপর সেটির উত্তরটি দিতে হচ্ছে। সেটাকে আমরা বলছি অবচেতন মন। লাস্ট হচ্ছে আনকনসিয়াস বা হচ্ছে নির্জ্ঞান। আনকনসিয়াস বা নির্জ্ঞান মন এর স্তর বলতে আমরা সেই অবস্থাকে বোঝাই যেই অবস্থার ব্যাপারে আমরা একেবারেই
জানি না বা যেই অবস্থার ব্যাপারে আমরা একেবারেই সচেতন নেই, সেই অবস্থাটাকে বলছি আমরা নির্জ্ঞান বা আনকনশিয়াস। এই তিনটি স্তরের প্রত্যেকটি স্বরূপ, তাদের সম্পর্ক, পারস্পরিক প্রভাব মনোবিদ্যায় আলোচিত হয়। একই সাথে গতিশীল মনের গঠন, ইদম, অহম এবং অধিসত্ত্বা, এই তিনটি দিকের কাজকর্ম সম্পর্কিত আলোচনাও মনোবিজ্ঞার বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। তাহলে আমাদের এখন জানতে হবে ঈদ, অহম এবং অধিসত্ত্বা বলতে কী বোঝায়। ঈদ বা অহম হলো মানুষের একটি মানসিক শক্তি এবং ব্যক্তির সমস্ত স্বভাবজাত শক্তির উৎস। এটি জন্মের সময় সকলের মধ্যে উপস্থিত থাকে এবং এটি একটি সন্তানের গুণাবলী বলা যেতে পারে, বা এটি সকল বাচ্চার মধ্যেই জন্ম থেকে উপস্থিত থাকে। এটি যখন যা চায় তখন যা পেতে চায়। মানে ঈদ খুব বেশি স্বার্থপর হয় এবং অনৈতিক হয়। এটি কোনো রকম কোনো বাস্তবতা জানে না বা কোনো বিধি অনুসরণ করে না, কেবল নিজের প্রয়োজন এবং নিজের সন্তুষ্টি বিবেচনা করে। এটি আনন্দের নীতি অনুসারে পরিচালিত হয়। অধিসত্ত্বা বা সুপার ইগো হলো মানসিক, নৈতিক এবং নীতির দিকটি উপস্থাপন করে। এটি সাধারণত 5 বছর বয়সে শিশুদের মধ্যে বিকাশ লাভ করে এবং এটি বিবেক এবং তার মধ্যে থেকেও একটা সুপার ইগোর মধ্যে একটা মোরালিটি বা একটা এথিক্যাল ব্যাপার কিন্তু থাকে। এটাকে আমরা অনেক সময় সায়েন্সও বলে থাকি। এবং এই সুপার ইগোর এবং ঈদের সাথে আরেকটি জিনিস হচ্ছে অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে ইগো। ইগো ঈদ আর সুপার ইগোর মধ্যে একটি মধ্যস্থতা হিসাবে কাজ করে। দুটোকে ব্যালেন্স করার কাজ হিসাবে বা একটি ব্রিজ হিসাবে থাকে হচ্ছে ইগো। 9 নম্বর, মনের অভিব্যক্তি দু প্রকার, একটি স্বাভাবিক এবং একটি অস্বাভাবিক। স্বাভাবিক মন এবং অস্বাভাবিক মনের স্বরূপ এবং সমাজের উপর এদের প্রভাব মনোবিদ্যায় আলোচিত হয়। এছাড়া মনোবিদ্যা ব্যক্তি মন বা ইন্ডিভিজুয়াল মাইন্ড এবং সমষ্টিগত মন বা কালেকটিভ মন নিয়েও আলোচনা করে। এছাড়া সমাজ মনোবিদ্যা সমষ্টিগত মনের বহুদিক, যথা গোষ্ঠী মন, জনতার মনস্তত্ত্ব প্রভৃতি নিয়েও আলোচনা করে। 10 নম্বর, মনোবিদ্যা যখন মানুষের মন নিয়ে আলোচনা করে তখন সেই আলোচনা সামাজিক বা প্রাকৃতিক পরিবেশের সাথে যুক্ত করে থাকে। সামাজিক বা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ব্যক্তির ক্রিয়ার প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তার মনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়। সেই কারণে এই বিষয়গুলির সাথেও কিন্তু মনোবিদ্যা আলোচ্য বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। মনোবিদ্যার পরিধি দিন দিন এতই বিস্তৃত হচ্ছে যে মনোবিদ্যা বিভিন্ন শাখায় বিভক্ত হচ্ছে। যেমন প্রাণী মনোবিদ্যা, শিশু মনোবিদ্যা, সমাজ মনোবিদ্যা, শিক্ষা মনোবিদ্যা, শিল্পীয় মনোবিদ্যা, শরীরবৃত্তীয় মনোবিদ্যা ইত্যাদি। মনোবিদ্যা মানুষের চেতনার বিষয়বস্তু সম্পর্কে বহির্বিশ্বের বিভিন্ন বস্তু আলোচনা করে। কাজেই বলা যেতে পারে মনের সাথে যুক্ত সমস্ত বিষয়ই মনোবিদ্যার আলোচনার অন্তর্ভুক্ত। অন্য হিসাবে মনোবিদ্যা হলো সেই বিজ্ঞান যা পরিবেশের সাথে সম্পর্কযুক্ত মানুষ সহ বিভিন্ন প্রাণীর সুপ্ত এবং অপ্রকাশিত আচরণ অনুশীলন করেন। ডক্টর ওয়ার্ডের মতে ব্যক্তির চেতনার বিষয়বস্তু হিসাবে স্বর্গ এবং মর্ত্যের সমস্ত কিছুই মনোবিদ্যার অন্তর্ভুক্ত হতে পারে। মনোবিদ্যাকে মনের বিজ্ঞান হিসাবে গ্রহণ করলেও এর পরিসর যথেষ্ট বিস্তৃত, অর্থাৎ মনের সঙ্গে যা যুক্ত তা মনের ওপর প্রভাব বিস্তার করে। তাই মনোবিদ্যার
পরিসরভুক্ত। এদিক থেকে দেখলে সমস্ত জগৎই মনোবিদ্যার পরিধির অন্তর্ভুক্ত। এবার আমরা মনোবিদ্যার সংজ্ঞাকে আরও বিশ্লেষিত হিসাবে পড়ব। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার ডি অ্যামিবা নামক গ্রন্থে মনোবিদ্যাকে প্রথম বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন। পরবর্তীকালে মনোবিদ্যার সংজ্ঞা নিয়ে আরও মতভেদ রয়েছে। তাহলে প্রথমটি পড়ে নেওয়া যাক। ক নম্বরে লেখা রয়েছে, মনোবিদ্যা হলো আত্মসম্পর্কিত বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল। মনোবিদ্যা কথাটি কোথা থেকে এসছে এবং মনোবিদ্যা বা সাইকোলজি কোন দুটি ওয়ার্ডের সংযোগে তৈরি হয়েছে সেটি তাহলে এবার জানা যাক। মনোবিদ্যার ইংরাজি প্রতিশব্দ হলো সাইকোলজি, গ্রিক শব্দ সাইকি এবং লোগোস এর থেকে এর উৎপত্তি। সাইকি কথার অর্থ সোল বা আত্মা, লোগোস কথার অর্থ সায়েন্স বা বিজ্ঞান। সুতরাং ইংরাজি সাইকোলজি শব্দটির কথা দাঁড়ালো আত্মসম্পর্কিত বিজ্ঞান বা সায়েন্স অফ সোল। এছাড়া মনোবিদ মাহের বলেছেন, মনোবিদ্যা হলো দর্শনের সেই শাখা যা মানুষের মন বা আত্মা নিয়ে আলোচনা করে। এছাড়া অনেকে এই মনোবিদ্যার সংজ্ঞা সম্পর্কে অনেকে মতবিরোধ করেছে। অনেকে এই সংজ্ঞা নিয়ে সন্তোষ নয়, অনেকে বিভিন্ন রকমের মতভেদ দিয়েছেন। দ্বিতীয়টি হলো মনোবিদ্যা মন সম্পর্কিত বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড। মূলত দার্শনিক ডেকার্ত, হফডিং প্রমুখ মনোবিদগণ যারা জড়জগৎ এবং মনোজগৎ বিশ্বজগতের এই দুভাগের অস্তিত্ব মেনে নিয়েছেন, তারাই মনোবিদ্যার এই সংজ্ঞায় বিশ্বাসী ছিলেন। কিন্তু নিম্নোক্ত কারণে সংজ্ঞাটি সন্তোষজনক নয়। প্রথমত, অনেকে মনে করেন মন কথাটি অত্যন্ত ব্যাপক এবং আত্মা শব্দটিকে কেন্দ্র করে যে মতবিরোধ দেখা যায়, মন শব্দটিকে কেন্দ্র করে সেই মতবিরোধ দেখা যায়। মন বলতে মানসিক ক্রিয়া, মানসিক প্রক্রিয়ার অন্তরালে যে স্থায়ী মানস সত্তার অবস্থিতি উভয়কে বোঝাতে পারে। সে কারণে মনোবিদ ম্যাকডোগাল বলেছেন, মন হলো দ্ব্যর্থক শব্দ, এই সংজ্ঞা দেওয়ার প্রয়োজন আছে। মানে বোঝাতে চেয়েছে যে মন কথাটির সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে, মন কথাটির সাথে অনেক কিছু সম্পর্ক বা অনেক বিষয় চলে আসে। তাই মন কথাটি অনেকটাই বিস্তৃতি এবং আত্মা সম্পর্ককে কেন্দ্র করে নানা বৈজ্ঞানিকদের মধ্যে বা মনোবৈজ্ঞানিকদের মধ্যে বিভিন্ন রকমের মতবিরোধ দেখা দিয়েছে। অনেকে অনেক রকমভাবে মনকে ব্যাখ্যা করতে চেয়েছেন, তাই অনেকে সহমত পোষণ করেননি। দ্বিতীয়ত, মনোবিদ্যা কোনো জাতীয় বিজ্ঞান বিষয়নিষ্ঠ বা পজিটিভ বা আদর্শনিষ্ঠ এই সংজ্ঞাটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তৃতীয়ত, মনোবিদ্যাকে শুধু মন সম্পর্কিত বিজ্ঞান বলা হয়, তাহলে অন্যান্য বিজ্ঞান যেমন তর্কবিজ্ঞান, নীতিবিজ্ঞান প্রভৃতি মনোবিদ্যার পার্থক্য সুস্পষ্টভাবে নির্ধারণ করা সম্ভব হয় না। চতুর্থত, মনোবিদ্যা যে মানুষের আচরণ ও দেহগত প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, এই সংজ্ঞাতে তার উল্লেখ নয়। নেক্সট, মনোবিদ্যা হলো চেতন সম্পর্কিত বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস। লক, হবস প্রমুখ দার্শনিক এবং মনোবিদ অ্যাঞ্জেল এই সংজ্ঞা নিরূপণ করেন। 1890 খ্রিস্টাব্দে জেমস তার প্রিন্সিপাল অফ সাইকোলজি বইতে মনোবিদ্যার এই ধারণা সমর্থন করেন। তিনি বলেন, মনোবিদ্যা হলো আমাদের চেতন অবস্থার ব্যাখ্যা এবং বর্ণনা। চেতন বলতে আমরা আগেই বলেছি, চেতন বলতে বোঝায় মনের সেই অবস্থাকে যেখানে আমরা অ্যাট প্রেজেন্স আমাদের চিন্তা, ভাবনা, অনুভূতি, আমাদের ইমোশন নিয়ে আমরা সচেতন। সেই অবস্থার কথা হচ্ছে তিনি বলেছেন এবং সেটার ব্যাখ্যা এবং বর্ণনা করতে চেয়েছেন বা বলেছেন। ভুন্ট টিচেনার প্রমুখ
গণ মনোবিদ্যাকে চেতনার অনুশীলনকারী বিজ্ঞান বলেছেন, কিন্তু মনোবিদ্যার এই সংজ্ঞাটিও অনেকের সন্তোষজনক মনে হয়নি। কেউ কেউ বলেছেন মনোবিদ্যা কী ধরনের বিজ্ঞান, বিষয়নিষ্ঠ না আদর্শনিষ্ঠ, সেই নিয়ে অনেক সুস্পষ্ট ধারণা তৈরি হয়নি। বা অনেকে বলেছেন এই সংজ্ঞাতে মন ও চেতনা উভয় শব্দকে অভিন্ন বলে মনে করা হয়েছে। না, অনেকে বলেছেন বা অনেক আচরণবাদীরাও বলেছেন মনোবিদ্যা বিষয়নিষ্ঠ বিজ্ঞান হওয়ায় তার বিষয়বস্তু হলো প্রাণীর আচরণ, কিন্তু মনোবিদ্যার আলোচ্য বিষয়বস্তু যদি চেতনা হয় তাহলে মনোবিদ্যাকে বিষয়নিষ্ঠ বিজ্ঞান রূপে গণ্য করা সম্ভব নয়, কেননা চেতনা বাহ্য বস্তুর বিষয়বস্তু নয়। তাছাড়া ব্যক্তি কেবলমাত্র নিজের চেতনাকেই সোজাসুজি জানতে পারে, অপর ব্যক্তির ক্ষেত্রে তার বাহ্য আচরণের ভিত্তিতে চেতনাকে অনুমান করে নিতে হয়। নেক্সট, মনোবিদ্যা হলো মানব আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার অ্যাকর্ডিং টু ওয়াটসন। ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই মনোবিদ্যার নতুন সংজ্ঞা নিরূপণ কাজ সম্পন্ন হয়। আচরণবাদী না হলেও মনোবিদ ম্যাকডুগালি 1905 খ্রিস্টাব্দে প্রথম মনোবিদ্যার সজীব প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান বলেন। 1908 খ্রিস্টাব্দে তিনি আচরণ শব্দটি ব্যবহার করেন। এই সময়ে পিলসবারি মনোবিদ্যার আচরণমূলক সংজ্ঞা দিতে গিয়ে বলেন, মনোবিদ্যা হলো মানব আচরণের বিজ্ঞান এবং এটি মনোবিদ্যার সন্তোষজনক সংজ্ঞা। পরবর্তীকালে 1913 খ্রিস্টাব্দে মনোবিদ ওয়াটসন বলেন, মনোবিদ্যা হলো আচরণ অনুশীলনকারী বিজ্ঞান। মনোবিদ্যা হলো জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান। সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার অফ লিভিং থিংস অ্যাকর্ডিং টু ম্যাকডুগাল। 1949 খ্রিস্টাব্দে মনোবিদ্যা সংজ্ঞা দিতে গিয়ে ম্যাকডুগাল মনোবিদ্যাকে আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান বলেন। তিনি বলেন, বিজ্ঞান হিসাবে মনোবিদ্যার লক্ষ্য হল সামগ্রিকভাবে জীবের আচরণের তুলনামূলক উন্নত উপলব্ধি ও নিয়ন্ত্রণ। 1976 খ্রিস্টাব্দে অনেকেই মনোবিদ্যার যেসব সংজ্ঞা দিয়েছেন তা আরও বেশি ত্রুটিমুক্ত। তাদের মতে মনোবিদ্যা হলো মানুষসহ অন্যান্য প্রাণীর আচরণ এবং এই আচরণের সাথে সম্পর্কযুক্ত মানসিক ও শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলির অনুসন্ধান। মনোবিদ্যার সামগ্রিক সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে মনোবিদ্যা জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান, যা ব্যক্তির আচরণের ভিত্তিতে মানসিক ক্রিয়ার বিশ্লেষণ, শ্রেণীবিভাগ, গতি প্রকৃতি, নিয়ম, কারণ, পরিণাম নির্ণয় ও ব্যাখ্যা করে এবং মানসিক প্রতিক্রিয়ার সঙ্গে সংযুক্ত যে সমস্ত দেহগত প্রক্রিয়া সেগুলি বর্ণনা করে। মানে মনোবিদ্যা বলতে বোঝাচ্ছে জীবের যে মানসিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলি ঘটে সেইগুলো কীরকমভাবে ঘটে এবং কী কী প্রক্রিয়ায় ঘটে বা তাদের প্রকৃতি কীরকম হয় এবং সেই প্রক্রিয়াগুলো ঘটার পেছনে তার কী কারণ রয়েছে সেইগুলোকে ব্যাখ্যা করার মাধ্যমে আমরা মনকে বুঝতে পারি এবং মনের প্রক্রিয়ার সাথে আমাদের যে দৈহিক বহিঃপ্রকাশ ঘটে সেইগুলো কী করে সংযুক্ত সেইগুলো বর্ণনা করার চেষ্টা করে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।